ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে একই পরিবারের ৫ জন সহ ১০ জন নিহত, আরও কয়েকজন আহত। চলছে উদ্ধার কাজ। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন টাঙ্গাইল থেকে গ্রেফতার। আজই তোলা হতে পারে ঢাকার নিম্ন আদালতে। ২৫শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হবে গণহত্যা দিবস। সেদিনের ভয়াবহতা তুলে ধরা গেলে সহজ হবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, বলছেন বিশেষজ্ঞরা। এবং ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার পর চরম উদ্বেগ উৎকণ্ঠায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। বাঙালি কমিউনিটিতে হামলা বাড়ার আশঙ্কা। ময়মনসিংহের ভালুকায় শেরপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে একই পরিবারের ৫ জন সহ নিহত হয়েছেন ১০ জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হারুনুর রশিদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বোন, দুলাভাই ও ৩ ভাগ্নেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন রোকসানা। মোবাইল ফোনে খবর পেয়ে প্রিয়জনদের এক নজর দেখার জন্য ছুটে আসেন তিনি। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক শেরপুরের দিকে যাচ্ছিল। শুক্রবার ভোর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় মেহরা এলাকায় সংস্কারের জন্য কেটে রাখা রাস্তায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা বেশ কয়েকজন যাত্রী সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই ৯ জন নিহত ও ৩ জন আহত হন। ২ জন লোক জীবিত বার করছিলাম এই বস্তার নিচে। তো নেই, এই ২ জনে বলছে যে আমরা শেরপুর যাবো, তারা গাড়ি পায় না দেখে গাড়ির ছাদে উঠাইছে। রং সাইডে ড্রাইভারটা আসছে, একটা গর্ত ছিল রাস্তার মধ্যে, একটা সংস্কার কাজ চলতেছে, গর্তের মধ্যে বেরা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এসে দেখতে পাই যে আহত লোকজন এখানে পড়ে আছে। আহতদেরকে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে প্রেরণ করে এবং যারা নিচে চাপা পড়ার অবস্থায় ছিল তাদেরকে উদ্ধার করেও আমি হস্তান্তর করার চেষ্টা করি। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। যারা মারা গেছে তাদের শনাক্ত করছি এবং ইতিমধ্যে তালিকা প্রায় সমাপ্তির পথে নিয়ে তাদের পৌঁছানো, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করব। নিহতদের মধ্যে ৩ শিশু, ৩ জন নারী ও ৪ জন পুরুষ। এদের মধ্যে একই পরিবারের ৫ জনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়, ২ জনের সদর উপজেলায় এবং একজনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ি এলাকায়। সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহের ভালুকা থানায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন। ধন্যবাদ শফিক। ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে এবং এই ১০ জন নিহতের যারা নিহত হয়েছে তাদেরকে রাখা হয়েছিল ময়মনসিংহের ভালুকা থানায়। ভালুকা থানার লাশগড়ে তখন তারা মৃতদেহগুলো রাখা হয়েছিল। এই মুহূর্তে লাশগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন জেলা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসক মোহাম্মদ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, এবং তারা ঘটনাস্থলে পরিদর্শন করার পর ভালুকা থানায় বসে তারা পরামর্শ করেছেন যে এই লাশগুলোকে আসলে ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে এবং এই প্রক্রিয়াটি এখানে চলছে। এই মুহূর্তে যে মৃতদেহগুলো আছে সেই মৃতদেহগুলোকে বিভিন্ন এলাকার জন্য ভাগ করা যে নির্ধারিত গাড়ি রয়েছে সেই গাড়িতে ওঠানো হচ্ছে এবং এইগুলো তাদের স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। নিহতদের মধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা গ্রামেরই একই পরিবারের ৫ সদস্য রয়েছে এবং ময়মনসিংহ সদরের রয়েছে ২ জন এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রয়েছেন ১ জন। তাদেরকে এই মুহূর্তে বিভিন্ন তাদের যে বাড়ি রয়েছে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং এই তদন্ত কমিটি আগামী কয়েকদিনের মধ্যে, খুব দ্রুত সময়ের মধ্যেই সেই রিপোর্ট প্রদান করবে। এছাড়া
এখানে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে যে সমস্ত লোকজন নিহত হয়েছেন বা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং এই লাশগুলো যে হস্তান্তর হচ্ছে এবং তাদের দাফন কাফন যাবতীয় খরচ ময়মনসিংহ জেলা প্রশাসন বহন করবে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় নিহতদের সর্বশেষ খবর। শফিক। ময়মনসিংহের ভালুকা থেকে লাশ হস্তান্তরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বাড়ির ভেতর থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরকের শব্দ শোনা যাচ্ছে। পুলিশ জানায় গতকাল রাতে তথ্য পেয়ে বাড়ির দুটির চারিদিকে অবস্থান নেয় তারা। এ সময় বাড়ির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় পুলিশ। এ সময় আশেপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। বাড়ি দুটি ঘিরে রেখেছে কয়েকশো পুলিশ। ঢাকা থেকে সোয়াত টিম এবং কাউন্টার টেরোরিজমের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশ জানায় ৩ মাস আগে কাউসার আহমেদ এবং মর্জিনা নামে এক দম্পতি আসিয়া ভিলা নামে বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। গত ৮ মার্চ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এবং ১৫ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়ার পর আজ সিলেটে জঙ্গিদের সন্ধান পাওয়ার দাবি করল পুলিশ। আমাদের কলিগ নজরুল ইসলাম উনি এখানে আটকা পড়ছে। এখানে বলা হয়েছে যে জঙ্গির কোনো আস্তানা বা কোনো কিছুর কারণে প্রশাসন আটকা রাখছে। উনি, ওনার ওয়াইফ, ওনার একটা বাচ্চা। পরে 9টার সময় আমাকে ফোন দিয়েছে যে এরকম আমি ঘুম থেকে উঠে দেখি চারদিকে পুলিশ, আমরা তো এখান থেকে বেরোতে পারছি না, তুই একটু টিভি চ্যানেল খুলে দেখ কি অবস্থা। মহাসরিয়া শুয়েছি, তারপরে উঠে দেখি সব দিকে মার পুলিশ। শব্দ, হ্যাঁ, কানে আসছে, একটা শব্দ একটা আসছে। ভিতরে জঙ্গি যাতে আছে এটা আমরা কনফার্ম মোটামুটি। এখন আমরা হেলার দিয়ে, মাইক দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা এটা অভিযান চালাবো। এখানে আমরা দুটো বাড়ি ঘেরাও করে রেখেছি। অন্য বাসিন্দা যারা আছে আমরা সামনের বিল্ডিং এ যারা আছে তাদেরকে ইভাকুয়েট করেছি, চেষ্টা করছি। আর মূল বিল্ডিং এ যেখানে ওরা আছে ওখান থেকেও আমরা চেষ্টা করছি সরানো। এই মুহূর্তে সিলেটের শিববাড়ি আছেন রিপোর্টার আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ। হ্যাঁ শফিক, আমি আগেও যেমনটি বলেছিলাম আপনাদেরকে যে গতকাল রাত থেকে সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের এই শিবগঞ্জ এলাকায় একটি বাড়ি মূলত কাউন্টার টেরোরিজম ইউনিটের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের যারা আছেন তারা ঘিরে রেখেছেন এবং তারপর থেকে আজ ভোর থেকে একের পর এক গুলির শব্দ এবং বিস্ফোরণের শব্দ সেই বাড়ি থেকে বের হয়ে আসছে। কিন্তু সকাল থেকে আমরা পুলিশের দায়িত্বশীল কোনো সূত্র থেকে এই বাড়িতে কি আছে বা কি হচ্ছে তেমনটি আমরা জানতে পারছিলাম না। কিন্তু সকাল 10:15টায় এসএমপি কমিশনার তিনি এসে পুলিশ সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে তাদের ধারণা এই বাসার ভিতরে হয়তো একাধিক জঙ্গি থাকতে পারেন এবং তাদের সাথে মহিলাও রয়েছেন, এমনটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তিনি বলেছেন যে এখনো তারা কোনো ধরনের তারা অভিযানে যাচ্ছেন না, যে তারা সোয়াত টিমকে তারা আহ্বান করেছেন এবং তারা রাস্তায় আছেন। কিছুক্ষণ আগে আমাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণের যিনি ডিসি রয়েছেন তিনি আমাকে বলেছেন যে সোয়াত আসতে হয়তো আরো 2 ঘন্টা সময় লাগতে পারে এবং তারপরে তারা অভিযানে যাবেন। এবং আপনারা হয়তো বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে এবং এই বাড়ির পাশে আরেকটি বাড়ি, শুরুতে আমাদেরকে পুলিশ বলেছিল যে একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে এবং কিছুক্ষণ আগে আমাদেরকে বলা হয়েছে যে 2টি বাড়িতেই তারা আছে এবং তারপর থেকে এই বাড়ির আশপাশ থেকে সব ধরনের যে মানুষ যারা আছেন তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুলিশকেও সরিয়ে নিরাপদ দূরত্বে নেওয়া হয়েছে। এবং তারপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতাও এখানে এসে ভিড় করেছেন। তবে সবশেষে আমি আপনাদেরকে একটি তথ্য জানাবো যে গত জানুয়ারি মাসে মূলত এই বাড়ির দোতলায় কাউসার আহমেদ এবং মর্জিনা নামের 2 জন ব্যক্তি তারা স্বামী স্ত্রী পরিচয়ে তারা এই বাসাটি ভাড়া নেন এবং মূলত পুলিশের যেটা ধারণা যে এরাই জঙ্গি এবং তাদের সাথে আরো একাধিক
হয়তো জঙ্গিরা থাকতে পারেন এবং তারা চাচ্ছেন যে যতটুকু সম্ভব যে প্রাণহানি না ঘটিয়ে তারা তাদেরকে উদ্ধার করার বা তাদেরকে আটক করার চেষ্টা করবেন। এবং যে এই যে গুলির শব্দ বা বিস্ফোরণের শব্দটি শোনা যাচ্ছে, পুলিশ বলছে যে এগুলো তাদের করা শব্দ নয়, যে ভিতর থেকে জঙ্গিরা একের পর এক গুলি করছে বাইরে এবং একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে, কিন্তু এই বিস্ফোরণগুলো গ্রেনেড কিংবা কিসের শব্দ সেগুলো পুলিশ এখনো আমাদেরকে নিশ্চিত করতে পারেনি। শফিক। সিলেটের শিববাড়ি থেকে জঙ্গি আস্তানার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ টাঙ্গাইল থেকে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে আসে। দুপুরে ঢাকায় ব্রিফিংয়ের পর আজই তাকে নিম্ন আদালতে তোলার কথা রয়েছে। নিহত আরিফার স্বজনদের দাবি, গত 16ই মার্চ আরিফার বাসায় গিয়ে মাত্র কয়েক মিনিটের সময়ের মধ্যে তাকে হত্যা করে পালিয়ে যায় রবিন। রবিন মাদকাসক্ত ছিল বলে অভিযোগ তাদের। মাঝে মাঝেই আরিফার উপর নির্যাতনও চালাতো। এর জের ধরেই 6 মাস আগে রবিনকে ডিভোর্স দেয় আরিফা। আরিফাকে আবারও সংসারে ফিরিয়ে নিতে ক্রমাগত হুমকি দিয়ে আসছিল রবিন। এ ব্যাপারে রাজধানীর কলাবাগান থানায় একটি জিডিও করেছিল আরিফা। নিহত আরিফুন্নেসা আরিফা যমুনা ব্যাংকের মতিঝিল শাখার মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। সময় সংবাদে আরো থাকছে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা রোগীর সংখ্যা। সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় সংক্রমিত হচ্ছে রোগ। বক্ষব্যাধি হাসপাতালের শয্যা সংখ্যা 3 গুণ বাড়ানোর তাগিদ। ব্লেজ এলইডি লাইট বদলান, লাইফ বদলান। এবছর থেকে এই 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করা হচ্ছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনে নানা কর্মসূচি নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন গণহত্যার ভয়াবহতা এবং তাৎপর্য তুলে ধরে জাতীয়ভাবে দিবসটি পালন হলে এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সহজ হবে। আগামী বছর থেকে ব্যাপক পরিসরে দিবসটি পালন সহ আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক জান্তা যে গণহত্যা চালায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম শিকার হয় জগন্নাথ হল। এবার প্রথমবারের মতো গণহত্যা দিবস হিসেবে পালনে জগন্নাথ হলে চলছে নানা আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানেও দিবসটি পালনে উদ্যোগ নিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম। এছাড়া শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে গণহত্যা দিবস পালনে নানা কর্মসূচি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠন। জগন্নাথ হলের গণকবরে দিয়ে সেখানে স্মৃতিসৌধে সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হতে। রাজারবাগ স্মৃতিসৌধ আছে, সেখানে প্রদীপ জ্বালায়, মুক্তিযুদ্ধের গান হয়, নীরবতা পালন হয়। যেহেতু গণহত্যা দিবসের আনুষ্ঠানিক স্বীকৃত হয়েছে, আমাদের পুরো অনুষ্ঠানটাই এবার আমরা করব সেই গণহত্যা দিবসকে কেন্দ্র করে। জাতীয়ভাবে পালনের পাশাপাশি দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা চালানো দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে একটা দাবি উত্থাপন করা যে বাংলাদেশের এই গণহত্যা হয়েছিল, তার স্বরূপ এটা, তার ডকুমেন্টেশন এটা। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে দূতাবাসগুলো আছে সেগুলোতে এই যে গণহত্যার নানা তথ্য ঘটনা এগুলো বিদেশি ভাষায় ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া উচিত। ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার পর 1 মিনিট নীরবতা পালন। 25শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য আমাদের কূটনৈতিক প্রচেষ্টা চলবে। বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতেই 1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ইতিহাসের বর্বরতম এই হত্যাযজ্ঞের দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালনে গত 11ই মার্চ জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হওয়ার পর 20শে মার্চ মন্ত্রিসভাও অনুমোদন দেয়। 25শে মার্চের 71-এর গণহত্যা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনায় সকাল 11টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক এবং ফায়ার সার্ভিস গঠিত দুটি তদন্ত কমিটি। ঘটনার পর থেকেই বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ ছুটির দিন থাকার পরও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ছুটে এসেছেন এবং অনেকে ব্যাংকের ভেতরেও প্রবেশ করেছেন। গতকাল রাত 11:30টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের 30 তলা ভবনের 14 তলায় বৈদেশিক মুদ্রা এবং নীতি বিভাগ এবং ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন বিভাগে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ।
সময় সংবাদকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তবে তথ্য সংগ্রহ থাকায় খুব বেশি ক্ষতি হবে না বলে মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংকে আজকাল কাগজপত্র থাকলেও সবই কম্পিউটারে চলে যায় এবং কম্পিউটার থেকে ডিস্কগুলোকে সেফ একটা জায়গায় রাখা হয়। কাজেই এই আগুনের ফলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ওই রকমের কোনো ক্ষতি হয়েছে বলে মনে করি না। আসবাবপত্রের ক্ষতি হতে পারে। আমরা এটাও চাচ্ছি যে বের হোক, সব জানা যাক। যদি সেরকম কিছু হয় তাহলে তো দেখতেই হবে যে যদি ষড়যন্ত্র হয় তাহলে বের করতে হবে। তবে ইট মাস্ট বি ফলোড বাই অ্যাকশন। অ্যাকশন মানে তদন্ত আর কি। সময় সংবাদে আরো থাকছে। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লিওনেল মেসির গোলে চিলিকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে 4-1 ব্যবধানে জয় ব্রাজিলের। আশঙ্কাজনক হারে বাড়ছে যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা, অথচ 670 শয্যা বিশিষ্ট বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতালের মাত্র 370টি বরাদ্দ যক্ষ্মা রোগীদের জন্য। শনাক্তের বাইরে থাকা রোগীদের পাশাপাশি শনাক্তরা সময়মতো চিকিৎসা না পাওয়ায় সংক্রমিত হচ্ছে যক্ষ্মা রোগে। শিগগিরই বক্ষব্যাধি হাসপাতালের শয্যা সংখ্যা 3 গুণ বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভর রিপোর্ট। যক্ষ্মায় আক্রান্ত ফুসফুস অপারেশন করে কেটে ফেলা হয়েছে আবু হানিফের। 15 বছর আগে একই রোগে আক্রান্ত হয়ে বড় ভাই মারা গেলেও ছোঁয়াচে এই রোগের জীবাণু এতটা বছর শরীরে বয়ে বেরিয়েছেন হানিফ। যে জায়গাটা কাটা হয়েছে ওই জায়গাটা আবার ইনফেকশন করছে এবং ফুটা হয়ে গেছে। ফুসফুসটা বাতাসটা বাহির দিয়ে বের হয়, বুকের মধ্যে জমা হয়। বলছে এটা আটকায় দেবে। প্রতি বছর শনাক্তের বাইরে থাকা লক্ষাধিক রোগী বহুমাত্রায় আক্রান্ত করছেন পরিবার প্রিয়জন সহ চারপাশের মানুষদের। এদিকে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সারা দেশের চাপ সামলাতে ব্যর্থ হচ্ছে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতাল। অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে না থাকায় রোগীরা অনেক ভোগান্তি হয়। রাজশাহীতে যদি বক্ষব্যাধির মতন চিকিৎসাটা হতো তাহলে আমাকে হয়তো ঢাকাতে আসতে হতো না। একটা সিটের জন্য 3 দিন 4 দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। যেমন আমি নিজে 5 দিন পর সিট পাইছি। যক্ষ্মা নির্মূল হয়েছে এমন ধারণা থেকে মানুষের মধ্যে বেড়েছে উদাসীনতা। ফলে নতুন করে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। কাশি হলেই আপনার তাৎক্ষণিকভাবে কফ পরীক্ষা করবে, এক্সরে করবে, চিকিৎসকের পরামর্শ নেবে, স্বাস্থ্যকেন্দ্রে যাবে। সাধারণত যে ওষুধগুলো আমরা যক্ষ্মার ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো যদি ওষুধের কাজ না করে সেটাকে আমরা বলি ঔষধ প্রতিরোধী যক্ষ্মা, অতি ওষুধ প্রতিরোধী যক্ষ্মা, যেটাকে আমরা XDR বলি। এই ধরনের পর্যায়ে গেলে কিন্তু রোগীকে ভালো করাও অনেক কঠিন হয়ে পড়ে, দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয় এবং প্রচুর অর্থের প্রয়োজন হয়। পর্যাপ্ত মানব সম্পদ সহ দেশের বড় হাসপাতালগুলোতে যক্ষ্মা রোগ নিরাময়ের জন্য আলাদা বিভাগ খোলার পরামর্শ বক্ষব্যাধি হাসপাতাল প্রধানের। এই ধরনের সেন্টারের সংখ্যা আমাদের বাড়াইতে হবে, যেখানে সব ফ্যাসিলিটি থাকবে এবং যেখানে রোগ নির্ণয়টা দ্রুত হবে। সরকারি তথ্য মতে প্রতি বছর প্রায় 3.5 লাখ মানুষ নতুন করে যক্ষ্মা রোগে আক্রান্ত হচ্ছে, যার মধ্যে মৃত্যুর কাছে হার মানছে প্রায় 81,000 প্রাণ। অথচ পর্যাপ্ত সংখ্যক শয্যার অভাবে দেশের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালে আসা রোগীদের 10 ভাগও ভর্তি করানো সম্ভব হচ্ছে না। সমস্যা সমাধানে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালকে 2000 শয্যায় উন্নীত করার জোর আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 2017-18 সেশনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বিএনপি জামাতপন্থী সমর্থকরা। বুধ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ভোট গ্রহণ শেষে আজ সকালে নির্বাচন পরিচালনা কমিটি এই ফলাফল ঘোষণা করে। খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন সমিতির সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই 2টি পদ সহ 14টি পদের মধ্যে 8টিতে জয়ী হয়েছে বিএনপিপন্থী নীল প্যানেল, আর আওয়ামীপন্থী সাদা দল পেয়েছে মোট 6টি পদ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে প্রচার, বাড়ছে উত্তাপ। শেষ মুহূর্তে এসে প্রধান 2 দলের মেয়র প্রার্থীরা বিভিন্ন অভিযোগ তুলছেন একে অপরের বিরুদ্ধে। সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর 25 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। এ সময় সেখানে তিনি একটি উঠান বৈঠকে অংশ নেন। নির্বাচিত হলে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে সকাল 9টার দিকে নগরীর 13 নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত আরও এক ব্যক্তি মারা গেছেন। তবে তার পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। হামলার পর আহত অবস্থায় উদ্ধার করা ৭৫ বছর বয়সী ওই ব্যক্তিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওই হামলার ঘটনায় এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়ালো। হামলায় নিহতের প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে ব্রিটেনের সাধারণ মানুষ। এদিকে পার্লামেন্টের বাইরে হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক এবং তার নাম খালিদ মাসুদ বলে জানিয়েছে পুলিশ। বুধবার হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। পার্লামেন্টের ভবনের সামনে এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপ থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় এমনিতেই বাঙালি কমিউনিটিতে অজানা আতঙ্ক বিরাজ করছে। পার্লামেন্টের বাইরে হামলার পর প্রবাসীরা বিদ্বেষমূলক আচরণের শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রবাসীদের। আরও জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বিভিন্ন সময়ে ইউরোপে সন্ত্রাসী হামলার পরবর্তী সময়ে যুক্তরাজ্যে মুসলিম ও অন্য সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যায়। বুধবার লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্ত্রাসী হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ায় এই ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। আমাদেরকে খুব আতঙ্কিত করে। আমরা যখন রাস্তাঘাটে চলি তখন পুলিশ আমাদেরকে অহেতুক সার্চ করে। আমরা তো অ্যাকচুয়ালি কোনো দিন কেউ লোকে ট্রাভেল করতে রাজি নাই। আমরা তো মানুষের বালা পাই, মানুষের লাভ করি। অ্যাকচুয়াল মুসলমান তারা এই ঘটনা ঘটাতে পারে না। আমরা আসলে অত্যন্ত শঙ্কিত এবং ভীত যে এটা আমাদের উপর এফেক্ট করবে। ইসলাম কখনো সন্ত্রাসবাদ সমর্থন করে না উল্লেখ করে লন্ডন মুসলিম সেন্টারের নির্বাহী পরিচালক জানালেন, ইসলামের নামে যারা এই ধরনের কাজ করছেন তাদের স্থান কমিউনিটিতে নেই। খাঁটি মুসলমান এই টেরোরিজমে জড়িত হইতে পারে না এবং আমরা সবসময় এইটাকে কন্ডেম করে আসছি এবং আমরা মসজিদ থেকে মাদ্রাসা থেকে আমরা এটাই প্রমোট করতেছি যে ইসলাম শান্তির ধর্ম। লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে হামলায় মূল সন্দেহভাজন মুসলিম হওয়ার কারণে ব্রিটেন বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছেন। কমিউনিটি বিশেষজ্ঞরা মনে করছেন এই হামলার পরপরে ইসলাম ফোবিয়া বৃদ্ধি পেতে পারে, আর তাই সবাইকে বেশ সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা দেখেছি, অতীতেও দেখেছি, এটাকে কেন্দ্র করে আমাদের মুসলমান কমিউনিটির উপরে বা বাংলাদেশি কমিউনিটির উপরে আঘাত এসেছে। বুধবারের এই ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দেশের বাইরের খবর। ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসী বাহী দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যম। এই দুর্ঘটনায় ২০০-রও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ইতালীয় কোস্টগার্ডের মুখপাত্র রয়টার্সকে জানায়, বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে দুইটি অভিবাসী বাহী নৌকা ডুবে যায়। এ সময় অভিযান চালিয়ে ৫টি লাশ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় ২৪০ জন অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি। মানব পাচারকারীরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের ইতালিতে নিয়ে যাওয়ার সময় নৌকা দুটি ডুবে যায় বলে জানায় ওই মুখপাত্র। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO এর তথ্য মতে চলতি বছরে অবৈধভাবে ভূমধ্যসাগর হয়ে অন্তত ২০,০০০ অভিবাসী ইতালিতে পাড়ি জমিয়েছেন আর মারা গেছেন ৫৫০-র বেশি মানুষ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। চিলিকে ১-০ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল আর্জেন্টিনা। লিওনেল মেসির একমাত্র গোলে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে আলবি সেলেস্তারা। অন্যদিকে পলিনহোর হ্যাট্রিকে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। চিলি দেশটি যেন মরিচের মতোই ঝাল আর্জেন্টাইনদের কাছে। গেল ২ আসরে তাদের কাছে হেরে কোপার শিরোপা খোয়ানো কিংবা রাশিয়া বিশ্বকাপ বাছায় পথের কাটা, সব মিলে ল্যাতিন অঞ্চলে আলবি সেলেস্তিদের জন্য একটি অস্বস্তিকর নামে পরিণত হয়েছে চিলি। ফিফা র্যাঙ্কিংয়ে ১ নম্বরে থাকলেও বিশ্বকাপ বাছাই নড়বড়ে অবস্থানে আর্জেন্টিনা। এই ম্যাচ হারলেই বিশ্ব ফুটবলের মহোৎসবে অংশ নেওয়াটা তাদের জন্য হয়ে যাবে কঠিন থেকে কঠিনতর। সমীকরণে চোখ রাঙানি স্পষ্ট। তবে ম্যাচের ১৬ মিনিটেই মেসির পেনাল্টিতে নির্ভর স্বাগতিকরা। ব্যবধানটা ২-০ হতে পারত ৪৪ মিনিটে, যদি না গোলে নিশ্চিত সুযোগ নষ্ট করতেন ওতামেন্ডি। একই আক্ষেপ থাকতে পারে চিলিয়ানদেরও। খেলার ৬৩ মিনিটে সানচেজের ফ্রি কিক পোস্টে লেগে না ফিরলে সমতায় ফিরতে পারত তারাও। শেষ পর্যন্ত
এই হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অ্যান্তোনিও পিজ্জি শিষ্যদের। অন্যদিকে স্বস্তির জয়ের পাশাপাশি আর্জেন্টিনা নিয়েছে মধুর প্রতিশোধ। বিশ্বকাপ বাছাইয়ের অঙ্কটা আর্জেন্টিনার মতো এমন কঠিন নয় ব্রাজিলের। উরুগুয়ের বিপক্ষে জিতলে অনেকটা নিশ্চিত হবে তাদের রাশিয়া পর্ব। এমন হাতছানি থাকলেও ম্যাচের 9 মিনিটে কাভানির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। অবশ্য মিনিট 10 পরই পলিনিওর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। উরুগুয়ানদের বিপক্ষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের লিড এসেছে পলিনিওর পা থেকেই। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে যেটাকে 2-1 করেছেন এই গুয়াংজু এফসি মিডফিল্ডার। এরপর 74 মিনিটে লিডটাকে 3-1 নিয়ে গেছেন নেইমার। তিতের অধীনে এজন্য অনন্য এক ব্রাজিল। সেটার প্রমাণ দিয়ে ম্যাচের ইনজুরি সময় নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান 4-1 করেন পলিনিও, যাতে শুধু বড় জয় পায়নি সেলেসাওরা, পা দিয়ে রাখলো রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে একই পরিবারের 5 জন সহ 10 জন নিহত, আরো কয়েকজন আহত। চলছে উদ্ধার কাজ। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণ ও গুলির শব্দ। ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রাক্তন স্বামী রবিন টাঙ্গাইল থেকে গ্রেফতার। আজই তোলা হতে পারে ঢাকার নিম্ন আদালতে। 25শে মার্চ দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন হবে গণহত্যা দিবস। সেদিনের ভয়াবহতা তুলে ধরা গেলে সহজ হবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, বলছেন বিশেষজ্ঞরা। এবং ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলার পর চরম উদ্বেগ উৎকণ্ঠায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। বাঙালি কমিউনিটিতে হামলা বাড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।